বেশ জমিয়ে লাঞ্চ খাওয়া হচ্ছে করমণ্ডলের মোগলাই ডাইনিং রুম মাইসোরে। অবিশ্বাস্য ব্যাপার হলো আজকের খানার পুরো ভার নিয়েছেন লালমোহনবাবু। আসলে তরফদার যে সম্মোহনের জোরে ওর প্রাণ বাঁচিয়েছিল, তাতে ওঁরই ভাষায় উনি সবিশেষ কৃতজ্ঞ। খেতে খেতে ফেলুদার দিকে তাকিয়ে বললেন, অনেক থ্রিলিং ঘটনার মধ্যে পড়েছি মশাই। থ্যাঙ্কস টু ইউ। কিন্তু আজকেরটা একেবারে 5 স্টার অভিজ্ঞতা। দানবের বগলবন্দি হওয়াটা কিভাবে ঘটল সেটা ফেলুদা আগেই জিজ্ঞেস করেছিলেন, আর লালমোহনবাবু সেটা বলেও ছিলেন। তার ভাষাতেই ঘটনাটার বর্ণনা দিচ্ছি এখানে। আর বলবেন না মশাই, আমি তো খোকাকে গপ্প শোনাতে মশগুল। গুহায় ঢুকেছি আর বেরোচ্ছি, পল্লব টল্লব মাথা থেকে হাওয়া হয়ে গেছে। একটা গুহায় ঢুকে দেখলুম সামনেই মহিষাসুর। বেরিয়ে আসবো এমন সময় দেখলাম আরেকটা মূর্তি রয়েছে, যেটা বিশাল বীভৎস। এটার চোখ মোজা আর মিশকালো রঙের উপরে লাল সাদা ডোরা। মনে মনে ভাবছি, এ ব্যতিক্রমের কারণটা কি। এও ভাবছি, এ কি ঘটোৎকচের মূর্তি নাকি? কারণ মহাভারতের অনেক কিছুই তো এখানে দেখেছি। এমন সময় মূর্তিটা চোখ খুলল। ভাবতে পারেন, ধূমসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছিল। চোখ খুলেই অবশ্য আর এক মুহূর্ত দেরি করলো না। আমি নয়ন দুজনেই বমকে গেছি। সেই অবস্থাতেই আমাদের দুজনকে বগল দাবা করে নিয়ে দে ছুট। ফেলুদা মন্তব্য করেছিল যে বোঝাই যাচ্ছে গাওয়াঙ্গের মনটা খুব সরল। এমনকি এও হতে পারে যে তার বুদ্ধি বলে কিছুই নেই, যা আছে সে শুধুই শারীরিক বল। না হলে সুনীল তাকে হিপনোটাইজ করতে পারতো না। তরফদার আর শঙ্করবাবু কোথায় গিয়েছিলেন জিজ্ঞেস করাতে তরফদার বললেন, শঙ্করের হবি হচ্ছে আয়ুর্বেদ। ও শুনেছিল যে মহাবলীপুরমে সর্পগন্ধা গাছ পাওয়া যায়, তাই আমরা দুজন খুঁজতে গিয়েছিলাম। গাছ পেয়ে ফিরতি পথে দেখি এই কাণ্ড। সর্পগন্ধা তো ব্লাড প্রেশারের কাজে দেয়, তাই না? বলল ফেলুদা। হ্যাঁ, বললেন শঙ্করবাবু। এই সুনীলের প্রেশার মাঝে মাঝে চড়ে যায়, ওর জন্যই এই গাছ আনা। এরপরেই জটায়ু প্রস্তাব করেন যে তিনি সকলকে খাওয়াবেন। মোগলাই খানার কথাও উনিই বলেন, আর তাতে সকলেই রাজি হয়ে যায়। এখন এক টুকরো চিকেন টিক্কা কাবাব মুখে পুরে চিবোতে চিবোতে ভদ্রলোক ফেলুদার দিকে মুচকি হেসে বললেন, আপনার প্রয়োজনীয়তা যে ফুরিয়ে গেছে সেটা আজ প্রমাণ হলো। ফেলুদা ঠাট্টাকে খুব একটা আমলে না দিয়ে বলল, তার চেয়েও বড় কথা হলো গাওয়াঙ্গি বাতিল হয়ে গেল। ইয়েস, বললেন জটায়ু। এখন বাকি শুধু মিস্টার ব্যাসাক। আমাদের সঙ্গে আজ মিস্টার রেড্ডিও খাচ্ছেন, অবশ্য নিরামিষ। পরশু বড়দিনে তার রোহিণী থিয়েটারে তরফদারের শো শুরু। বিজ্ঞাপনের ব্যাপারে রেড্ডি যে কোনো কার্পণ্য করেননি সেটা ফেরার পথে রাস্তার দুপাশে তামিল আর ইংরেজি পোস্টার দেখেই বুঝেছি। প্রত্যেকটাতেই জাদুকরের পোশাক পরে তরফদারের ছবি, আর সেই সঙ্গে জ্যোতিষ্কমম দ্য ওয়ান্ডার বয়ের নাম। রেড্ডি জানালেন, এর মধ্যেই প্রথম 2 দিন হাউসফুল হয়ে গেছে। আমি বলছি আজ আর কোথাও বেরোবেন না, বললেন মিস্টার রেড্ডি। আর কালকের দিনটাও রেস্ট করুন। আপনাদের আজকে এক্সপিরিয়েন্স তো শুনলাম। ওই ছেলেকে নিয়ে আর কোনো রিস্ক নেবেন না। ওর কিছু হলে যারা টিকিট কেটেছে তারা সবাই টাকা ফেরত চাইবে। তখন কি দশা হবে ভেবে দেখুন, আমারও আপনারও। থিয়েটারে অবশ্যই আমি পুলিশ রাখছি, কাজেই শোয়ের সময় কোনো গন্ডগোল হবে না। গাওয়াঙ্গীর ঘটনার ফলে তরফদার আর শঙ্করবাবু দুজনেই বুঝেছেন যে নয়নকে সামলানোর ব্যাপারে কোনো গাফিলতি চলবে না। ফেলুদা ওদের কাছে ক্ষমা চেয়ে বলল, মহাবলীপুরম দেখে ওর মাথা ঘুরে গিয়েছিল। না হলে আমি কখনোই মিস্টার গাঙ্গুলির হাতে নয়নকে ছাড়তাম না। এখন শিক্ষা হয়েছে, এবার থেকে আর কোনো গন্ডগোল হবে না। জটায়ুর গল্প শেষ, তাই নয়ন আজ খাবারের পর তরফদারের সঙ্গেই ঘরে চলে গেল। এখনও যে চমকের শেষ সীমানায় পৌঁছয়নি সেটা ঘরে ফেরার মিনিট 5-এর মধ্যেই, অর্থাৎ 2:30 নাগাদ প্রমাণ হলো। ফেলুদার আজ রগরের মুডে ছিল। জটায়ুকে বলছিল, এবার থেকে আপনিই সামাল দিন, আমার তো দিন ফুরিয়ে এলো ইত্যাদি। লালমোহন বাবু ব্যাপারটা রীতিমতো উপভোগ করছিলেন। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ফেলুদা মিনিট খানেক ইংরেজিতে কথা বলে ফোনটা রেখে দিয়ে বলল, চিনলাম না, কিছুক্ষণের জন্য আসতে চাই। আসতে বললে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বলল ফেলুদা। হোটেলে এসেছে, নিচ থেকে ফোন করলো। জটায়ু, প্লিজ টেক ওভার। মানে? লালমোহন বাবুর মুখ হা। আমার প্রয়োজনীয়তা তো ফুরিয়েই গেছে, দেখাই যাক না আপনাকে দিয়ে চলে কিনা। লালমোহন বাবু কিছু বলার আগেই দরজার বেল বাজল। আমি দরজা খুলতে একজন মাঝারি হাইটের বছর 50-এর ভদ্রলোক ঘরে ঢুকলেন। মাথার চুল পাতলা এবং সাদা হয়ে এসেছে, তবে গোঁফটা কালো এবং ঘন। ভদ্রলোক একবার জটায়ু আর একবার ফেলুদার দিকে চেয়ে ইংরেজিতে বললেন, আপনার নামের সঙ্গে আমি পরিচিত মিস্টার মিটার, কিন্তু আপনার চেহারার সঙ্গে নয়। হুইচ ওয়ান অফ ইউ ইজ? ফেলুদা সরাসরি লালমোহন বাবুর দিকে দেখিয়ে বলল,
দিস ইজ মিস্টার মিটার। ভদ্রলোক হাত বাড়িয়ে দিলেন লালমোহন বাবুর দিকে। জটায়ু দেখলাম নিজেকে সামলে নিচ্ছেন আর বেশ ডাঁটের সঙ্গেই হ্যান্ডশেকটা করলেন। মনে পড়ল ফেলুদাই একবার জটায়ুকে বলেছিল, হ্যান্ডশেকটা পুরোপুরি সাহেবে ব্যাপার, তাই ওটা করতে হলে সাহেবী মেজাজেই করবেন, মিনমিনে বাঙালি মেজাজে নয়। মনে রাখবেন, গরুখোরের গ্রিপ আর মাছখোরের গ্রিপ এক জিনিস নয়। মনে হয় সেটা মনে রেখে জটায়ু বেশ শক্ত করে আগন্তুকের হাতটা ধরে দুবার সারা শরীর দুলিয়ে ঝাঁকুনি দিয়ে হাতটা টেনে নিয়ে বললেন, সিট ডাউন মিস্টার। ভদ্রলোক একটা সোফায় বসে বললেন, আমার নাম বললে আপনারা চিনবেন না। আমি এসেছি মিস্টার তিওয়ারির কাছ থেকে। ওর সঙ্গে আমার বহুদিনের আলাপ। তাছাড়া আমার আরেকটা পরিচয় আছে। আমিও আপনার মতোই একজন প্রাইভেট ডিটেকটিভ। আমার কোম্পানির নাম ছিল ডিটেকনিক। 27 বছর বয়স আগে কলকাতায় এই কোম্পানি স্টার্ট করি। 1968-এ, আজ থেকে 22 বছর আগে, আমি বোম্বে চলে যাই আমার কোম্পানি নিয়ে। তাই আপনার নাম শুনলেও আপনার চেহারার সঙ্গে আমার পরিচয় হয়নি। আই অ্যাম সারপ্রাইজড, কারণ আপনার চেহারা দেখে গোয়েন্দা বলে মনেই হয় না। কিছু মনে করবেন না মিস্টার মিটার, বাট ইউ লুক ভেরি অর্ডিনারি। বরং এঁকে। আগন্তুক ফেলুদার দিকে দৃষ্টি ঘোরালেন। জটায়ুর গলাটা রীতিমতো চড়িয়ে বললেন, হি ইজ মাই ফ্রেন্ড মিস্টার লালমোহন গাঙ্গুলি, পাওয়ারফুলি আউটস্ট্যান্ডিং রাইটার। আই সি, আপনি কোথাকার লোক? ভদ্রলোক যা বললেন তাতে ছাগলের গলায় খাড়ার কোপের পড়ার মতন শব্দ হলো। কচ। কচ? ইয়েস। যাই হোক, যে কারণে আসা। ভদ্রলোক কোটের পকেট থেকে একটা পোস্টকার্ড সাইজের ফটো বার করে জটায়ুর দিকে এগিয়ে দিলেন। আমি যে খুব কাছে ছিলাম তা নয়, কিন্তু তাও বুঝতে পারলাম সেটা হিঙ্গুয়ানির ছবি। এই লোকের হয়ে আপনি কাজ করছেন প্রফেশনালি, তাই না? ফেলুদা নির্বিকার। জটায়ুর চোখ এক মুহূর্তের জন্য কপালে উঠে নেমে এলো। আমার ধারণা, ফেলুদা যে হিঙ্গরানির হয়ে কাজ করছে সেটা বাইরের কেউ জানে না। ইনি জানলেন কি করে? তাই যদি হয়, বললেন আগন্তুক, তাহলে আমি আপনার প্রতিদ্বন্দ্বী। কারণ আমি তিওয়ারির দিকটা দেখছি। ওর ব্যাপারটা আমি কাগজে পড়ে ওর সঙ্গে যোগাযোগ করি। 22 বছর পর আমার হদিশ পেয়ে সে আনন্দে লাফিয়ে ওঠে। কলকাতায় থাকতে আমি ওকে অনেক ব্যাপারে হেল্প করি, সেটাও ভুলেনি। বলল, আই নিড ইয়োর হেল্প এগেইন। আমি রাজি হই আর তক্ষুনি কাজে লেগে যাই। প্রথমে হিঙ্গরানির বাড়িতে ফোন করে জানতে পারি ও কলকাতায় নেই। ওর এক ভাইপো ফোন ধরেছিল, বলল আঙ্কেল কোথায় যাচ্ছেন তা বলে যাননি। আমি এয়ারলাইন্সে খোঁজ করে ম্যাড্রাসের প্যাসেঞ্জার লিস্টে ওর নাম পাই। বুঝতে পারি তেওয়ারি শাসানির ফলেই সে ভয়ে চম্পট দিয়েছে। এরপর আমি ওর বাড়িতে যাই। ওর বেয়ারার কাছে জানতে পারি যে কদিন আগে 3 জন বাঙালি হিঙ্গরানির সঙ্গে দেখা করতে আসেন। তাদের একজনের নাম মিত্তর। আমার সন্দেহ হয়। আমি ডাইরেক্টরি থেকে আপনার ফোন নাম্বার বের করি। ফোন করি, একজন সার্ভেন্ট ফোন ধরে বলে যে আপনি ম্যাড্রাস গেছেন। আমি 2-2 4 হিসাব করে ম্যাড্রাস যাওয়া স্থির করি। কাল এখানে এসেই ফোনে সব হোটেলের খোঁজ নিয়ে জানতে পারি হিঙ্গরানি করমণ্ডলে আছেন। আমি জিজ্ঞেস করি, মিটার বলে কেউ আছেন? উত্তর পাই, হ্যাঁ আছেন, পি মিটার। তখন স্থির করি আপনার সঙ্গে দেখা করে লেটেস্ট সিচুয়েশনটা জানব। এটা আপনি স্বীকার করছেন তো যে হিঙ্গরানি আপনাকে অ্যাপয়েন্ট করেছে তাকে প্রোটেক্ট করার জন্য? এনি অবজেকশন? মেনি। আমরা 3জনেই চুপ। ফেলুদা কিন্তু মাঝে মাঝে সিগারেটে টান দিয়ে ধোয়ার রিং ছাড়ছে। দেখে বোঝার কোনো উপায় নেই তার মনে কি আছে। তেওয়ারির সিন্দুকের ঘটনা এখন কোথায় এসে দাঁড়িয়েছে জানেন? বললেন আগন্তুক। কলকাতার কাগজে বেরিয়েছে কি? জটায়ুর প্রশ্ন। ইয়েস। সম্পূর্ণ নতুন তথ্য। এতে কেসটার চেহারাই পাল্টে যায়। কাগজ পড়েই আমি তেওয়ারির সঙ্গে যোগাযোগ করি। আপনি যার প্রাণ রক্ষার ভান নিয়েছেন তিনি কেমন লোক জানেন? হি ইজ এ থিফ, স্কাউন্ড্রেল অ্যান্ড নাম্বার 1 লায়ার। ভদ্রলোকের শেষের কথাগুলো ঘর কাঁপিয়ে বললেন। জটায়ু প্রাণপণ চেষ্টা করেও তার কথার আতঙ্কের রেশ ঢাকতে পারলেন না। হাউ ডু ইউ নো? তার অকাট্য প্রমাণ পাওয়া গেছে। হিঙ্গরানি তেওয়ারির সিন্দুক থেকে 5 লক্ষের ওপর টাকা চুরি করেছে। সিন্দুকের তলা থেকে হিঙ্গরানির আংটি পাওয়া গেছে, পলা বসানো সোনার আংটি। ওর আপিসের প্রত্যেকে ওই আংটিটা চিনেছে। আংটি গড়িয়ে একবারে পেছনের দিকে চলে গিয়েছিল, তাই এতদিন বেরোয়নি। পরশু বেয়ারা মেঝে সাফ করতে গিয়ে পায়, এটাই হচ্ছে আমার রঙের তুরুপ। দিস উইল ফিনিশ হিঙ্গরানি। কিন্তু যখন চুরিটা হয় তখন তো হিঙ্গরাজ থুরি হিঙ্গরানি আপিসে ছিলেন না। ননসেন্স, গর্জে উঠলেন ডিটেকটিভ। হিঙ্গরানি চুরিটা করে মাঝরাত্রিরে, অফিস টাইমে নয়। গোয়েঙ্কা বিল্ডিংয়ের TH সিন্ডিকেটের আপিস। সেই বিল্ডিংয়ের দারোয়ানকে 500 টাকা ঘুষ দিয়ে হিঙ্গরানি আপিসে ঢুকে রাত 2টোয়। এ কথা দারোয়ান পুলিশের দাবরানিতে স্বীকার করেছে। সিন্দুকের কম্বিনেশন তিওয়ারি হিঙ্গরানিকে বলেছিল
সেটা তিওয়ারির এখন পরিষ্কার মনে পড়েছে। প্রায় বছর 15 আগে তিওয়ারির জন্ডিস হয়। হাসপাতালে ছিল, খুব খারাপ অবস্থা। হিঙ্গরানি তখন পার্টনার আর ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুকে ডেকে তিওয়ারি বলে, আমি মরে গেলে আমার সিন্দুক কি করে খোলা হবে? হিঙ্গরানি ব্যাপারটা হেসে উড়িয়ে দেয়, কিন্তু তিওয়ারি জোর করে তাকে নম্বরটা নোট করে নিতে বলে। হিঙ্গরানি সে অনুরোধ রাখে। কিন্তু হিঙ্গরানি হঠাৎ টাকা চুরি করবে কেন? কারণ ওর পকেট ফাঁক হয়ে আসছিল। গলার সপ্তমে তুলে বললেন আগন্তুক। শেষ বয়সে জুয়ার নেশা ধরেছিল। প্রতি মাসে একবার করে কাঠমান্ডু যেত। ওখানে জুয়ার আড়ত, ক্যাসিনো আছে, জানেন তো? সেই ক্যাসিনোতে গিয়ে হাজার হাজার টাকা খুইয়েছে রুলেটে। তিওয়ারি ব্যাপারটা জেনে যায়। হিঙ্গরানিকে অ্যাডভাইস দিতে থাকে। হিঙ্গরানি ক্ষেপে ওঠে। এমন দশা হয়েছিল লোকটার যে বাড়ির দামি জিনিসপত্র বেচতে শুরু করে। শেষে মরিয়া হয়ে পার্টনারের সিন্দুকের দিকে চোখ দেয়। আপনি কি করবেন স্থির করেছেন? তোমাদের এখান থেকে আমি তার ঘরেই যাব। আমার বিশ্বাস চুরির টাকা তার সঙ্গেই আছে। তিওয়ারি কেমন মানুষ জানেন? সে বলেছে তার টাকা ফেরত পেলে সে তার পুরনো পার্টনারের বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না। এই খবরটা আমি হিঙ্গরানিকে জানাবো। তাতে যদি তার চেতনা হয়। আর যদি না হয়? ভদ্রলোক সিগারেটে একটা লম্বা টান দিয়ে সেটাকে অ্যাশট্রেতে পিষে ফেলে একটা ক্রূর হাসি হেসে বললেন, সেক্ষেত্রে অন্য ব্যবস্থা নিতে হবে। আপনি গোয়েন্দা হয়ে আইন বিরুদ্ধ কাজ? ইয়েস মিস্টার মিটার। গোয়েন্দা শুধু একরকমই হয় না, নানা রকম হয়। আমি অবস্থা বুঝে ব্যবস্থা করি। এটা কি আপনি জানেন না যে গোয়েন্দা আর ক্রিমিনালের প্রভেদ সামান্যই? ভদ্রলোক উঠে পড়লেন। আবার জটায়ুর সঙ্গে জবরদস্ত হ্যান্ডশেক করে গ্ল্যাড টু মিট ইউ মিস্টার মিটার, গুড ডে বলে গট গটিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমরা তিনজন কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। ফেলুদাই প্রথম কথা বলল, থ্যাংক ইউ লালমোহন বাবু। মৌন থাকার সুবিধা হচ্ছে যে চিন্তার সময় আরও বেশি পাওয়া যায়। কোনো একটা ব্যারামে, হয়তো ডায়াবেটিস, হিঙ্গরানি রোগা হয়ে যাচ্ছিলেন। তাই সেদিন বারবার কবজি থেকে ঘড়ি নেমে যাওয়া আর চুরির সময় আঙ্গুল থেকে আংটি খুলে যাওয়া। আপনি কি তাহলে গোয়েন্দার কথা বিশ্বাস করেছেন? করছি লালমোহনবাবু, করছি। অনেক ব্যাপার যা ধোঁয়াটে লাগছিল তা ওর কথায় স্পষ্ট হয়ে গেছে। তবে হিঙ্গরানি টাকা চুরি করে অর্ধাভাব মেটানোর জন্য নয়। সে কাঠমান্ডুতে জুয়া খেলে যতই টাকা খুইয়ে থাকুক, নয়নকে পেয়ে সে বোঝে তার সব সমস্যা মিটে যাবে। সে টাকা চুরি করে মিরাকলস আনলিমিটেড কোম্পানিকে দাঁড় করানোর জন্য, তরফদারকে ব্যাক করার জন্য। তাহলে আপনি এখন হিঙ্গরানির সঙ্গে দেখা করবেন না? তার তো কোনো প্রয়োজন নেই। যিনি দেখা করবেন তিনি হলেন ওই ডিটেকনিকের গোয়েন্দা। হিঙ্গরানিকে তেওয়ারির টাকা বাধ্য হয়েই এই গোয়েন্দার হাতে তুলে দিতে হবে, প্রাণের ভয়ে। কাজেই তরফদারের পৃষ্ঠপোষক হিসেবে তার আর কোনো ভবিষ্যৎ নেই। তাহলে এখন এখানেই দাঁড়িয়ে দিন লালমোহনবাবু। এরপরে যে কি তা আমি নিজেই জানি না। জটায়ু আর আমার পেছনে যেহেতু কেউ লাগেনি, বিকেলে আমরা দুজনে সমুদ্রের ধারে গেলাম হাওয়া খেতে। হিঙ্গরানের কপালে কি আছে জানি না, তবে এটা মনে হচ্ছে যে নয়নের আর কোনো বিপদ নেই। যদি তিওয়ারির টাকা ফেরত দিয়েও হিঙ্গরানির কাছে বেশ কিছু টাকা অবশিষ্ট থাকে, তাহলে তরফদারের শো হতে কোনো বাধা নেই। আর প্রথম শো থেকেই তো টিকিট বিক্রির টাকার অংশ আসতে শুরু করবে। মনে হয় হিঙ্গরানি এখনও বেশ কিছুদিন চালিয়ে যাবেন। জটায়ুকে বলাতে তিনি চোখ রাঙিয়ে বললেন, তপেশ, আই এম শকড। লোকটা একটা ক্রিমিনাল, পরের সিন্দুক থেকে লাখ লাখ টাকা হাতিয়েছে। আর সে লোক নয়নকে ভাঙিয়ে খাবে। এটা ভেবে তুমি খুশি হচ্ছ? খুশি নয় লালমোহন বাবু। হিঙ্গরানির বিরুদ্ধে যা প্রমাণ পাওয়া গেছে তাতে তো তাকে এই মুহূর্তে জেলে পড়া যায়। কিন্তু তার পার্টনার যদি পুরনো বন্ধুত্বের খাতিরে তার উপর দয়া পরবশ হয়ে তাকে রেহাই দেন, তাতে আমার আপনার কি বলার আছে? লোকটা জুয়ারি, সেটা ভুলো না। আমার অন্তত কোনো সিম্প্যাথি নেই হিঙ্গরানির উপর। তেষ্টা পাচ্ছিল দুজনেরই। লালমোহনবাবু কোল্ড কফি খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। এখানকার কফিটা একটা প্লাস পয়েন্ট, সেটা স্বীকার করতেই হবে। সমুদ্রের কাছেই একটা কাফে আবিষ্কার করে আমরা একটা টেবিল দখল করে বেয়ারাকে কোল্ড কফির অর্ডার দিলাম। কাফেতে অনেক লোক, বুঝলাম এদের ব্যবসা ভালোই চলে। মিনিট খানেকের মধ্যেই ঠকঠক করে দুটো গেলাস এসে পড়ল আমাদের টেবিলের উপর। আমরা দুজনেই ঘাড় নিচু করে প্লাস্টিকের স্ট্রয়ের ডগা ঠোঁটের মধ্যে পুড়ে দিলাম। হ্যাভ ইউ টোল্ড ইউর টিকটিকি ফ্রেন্ড? লালমোহন বাবুর একটা বিশ্রী শব্দ করে বিষম খেলেন। মুখ তুলেই দেখি টেবিলের উল্টো দিকে চকরা বকরা হাওয়াইন শার্ট পরে দণ্ডায়মান মিস্টার নন্দলাল বসাক। লালমোহন বাবু সামলে নিতে ভদ্রলোক বললেন, শুধু এইটা বলে দিবেন মিত্তিরকে এবং তরফদারকে যে নন্দ বসাক পায়ের তলায় ঘাস গজাতে দেয় না। 25শে ডিসেম্বর যদি শো হয় তাহলে সেই শো থেকে শেষের আইটেমটি বাদ যাবে, এই গ্যারান্টি আমি দিতে পারি।
আমাদের পাশেই কাফের দরজা। ভদ্রলোক কথাটা বলেই সে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। বাইরে অন্ধকার, তাই তিনি যে কোন দিকে গেলেন সেটা বুঝতেই পারলাম না। তেষ্টা মিটেনি, তাই কফিটা শেষ করে দাম চুকিয়ে আমরা আর 10 মিনিটের মধ্যেই বাইরে বেরিয়ে একটা ট্যাক্সি করে হোটেল মুখে রওনা হলাম। হোটেলে পৌঁছতে লাগলো আধ ঘন্টা। ভেতরে ঢুকে দেখি লবি লোকে লোকারণ্য। শুধু লোক নয়, তার সঙ্গে অনেকখানি জায়গা জুড়ে দাঁড় করানো অজস্র লাগেজ। বোঝাই যাচ্ছে একটা বিদেশি ট্যুরিস্ট দল সবেমাত্র এসে পৌঁছেছে। ফেলুদাকে বসাকের খবরটা এক্ষুনি দিতে হবে, তাই আমরা প্রায় দৌড় দিয়ে লিফটে ঢুকে 4 নম্বর বোতামটা টিপে দিলাম। 433-এর সামনে গিয়েই বুঝলাম ঘরে ফেলুদা ছাড়াও অন্য লোক আছে, আর বেশ গলা উঁচিয়েই কথাবার্তা হচ্ছে। বেল টেপার প্রায় 15 সেকেন্ড পর দরজা খুলল ফেলুদা, আর আমাকে সামনে পেয়েই এক রাম ধমক। দরকারের সময় পাওয়া না গেলে তোরা আছিস কি করতে? কাঁচোমাচোভাবে ঘরে ঢুকে দেখি মাথায় হাত দিয়ে কাউচে বসে আছেন সুনীল তরফদার। ব্যাপার কি মশাই? ভয়ে ভয়ে শুধলেন জটায়ু। ওই ঐন্দ্রজালিককে জিজ্ঞেস করুন, শুকনো গম্ভীর গলায় বলল ফেলুদা। কি মশাই? আমি বলছি, বলল ফেলুদা। ওর মুখ দিয়ে কথা বেরোবে না। খচ করে লাইটার দিয়ে ঠোঁটে ধরা 4 মিনিটটা জ্বালিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে ফেলুদা বললেন, নয়ন হাওয়া, কিডন্যাপড। ভাবতে পারিস? এর পরেও ফেলু মিত্তিরের মান-ইজ্জত থাকবে? পই পই করে বলে দিয়েছিলাম ঘর থেকে যেন না বেরোয়, নয়ন যেন ঘর থেকে না বেরোয়। আর এই ভর সন্ধ্যাবেলা গিজগিজ করছে লবি। তার মধ্যে শঙ্করবাবু নয়নকে নিয়ে গেছেন বুকশপে। তারপর আমার বুকের ধুকপুকানি আমি কান দিয়েই শুনতে পাচ্ছি। বাকিটা বলো চমকদার মশাই, বাকিটা বলো, নাকি এই কাজটাও আমার উপর ছাড়তে হবে? ফেলুদাকে এত রাখতে আমি অনেক দিন দেখিনি। তরফদার হেঁট মাথা অনেকখানি তুলে চাপা গলায় বললেন, নয়ন একা ঘরে বসে অস্থির হয়ে পড়ে বলেই শঙ্কর ওর জন্য গল্পের বই কিনতে গিয়েছিল। বই পেয়েও ছিল। দোকানদার মেয়েটি দুটো বই প্যাক করে ক্যাশ মেমো করে দিচ্ছিল। শঙ্কর তাই দেখছিল। হঠাৎ মেয়েটি বলে ওঠে, দ্যাট বয়, হোয়ার্স দ্যাট বয়? শঙ্কর পিছন ফিরে দেখে নয়ন নেই। ও তৎক্ষণাৎ দোকান থেকে বেরিয়ে লবিতে খোঁজে, নয়নের নাম ধরে ডাকে, একে ওকে জিজ্ঞেস করে, কিন্তু কোনো ফল হয় না। লবিতে এত ভিড়, তার মধ্যে একজন 9 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে। এটা কখনকার ঘটনা? সেখানেই বলিহারি, চেঁচিয়ে উঠলেন ফেলুদা। 1.5 ঘন্টা আগে ব্যাপারটা ঘটেছে, আর সুনীল এই সবে 10 মিনিট হলো এসে আমাকে রিপোর্ট করছে। হুঁ। বসাক, বললেন জটায়ু, নো ডাউট অ্যাবাউট ইট। আপনি দেখি ভয়ঙ্কর আত্মপ্রত্যয়ের সঙ্গে বলছেন কথাটা। আমি কাফের ঘটনাটা ফেলুদাকে বললাম। ফেলুদা গম্ভীর। আই সি, আমি এটাই আশঙ্কা করছিলাম। অর্থাৎ কুকীর্তিটা করার কিছুক্ষণের মধ্যেই তোদের সঙ্গে দেখা হয়। হুম। শঙ্করবাবু কোথায়? জটায়ু জিজ্ঞেস করলেন। তরফদার মাথা না তুলেই বলল, থানায়। শুধু পুলিশে খবর দিলে তো চলবে না, বলল ফেলুদা। তোমার পৃষ্ঠপোষক আছে, তোমার থিয়েটারের মালিক আছেন। তিনি কি নয়নকে ছাড়া শো করতে রাজি হবেন? আই হ্যাভ গ্রেট ডাউটস। তাহলে হিঙ্গরানীকে? জটায়ু একবার ফেলুদার একবার তরফদারের দিকে চাইলেন। তাকে খবর দেবার সাহস নেই এই সম্মোহক প্রবরের। বলছে, আপনি কাইন্ডলি কাজটা করে দিন মিস্টার মিত্তির। আমি গেলে সেই লোক আমাকে টুঁটি চেপে মেরে ফেলবে। শুনুন। লালমোহনবাবু হঠাৎ যেন ঘুম থেকে উঠলেন। আপনারও যেতে হবে না, সুনীলবাবুরও যেতে হবে না, আমি যাচ্ছি। কি তপসে, রাজি তো? ফেলুদা ঠোঁটের ফাঁকে সিগারেট আর কপালে ভ্রুকুটি নিয়ে সোফায় বসে পড়ে বলল, যেতে হলে এখনই যান। তপসে, তুই ইংরেজিতে হেল্প করিস। হিঙ্গরানের ঘরের নম্বর 288। আমরা সিঁড়ি দিয়েই নেমে গিয়ে তার দরজার বেল টিপলাম। দরজা খুলল না। সময় সময় এই বেলগুলো ওয়ার্ক করে না, বললেন জটায়ু। এবার বেশ জোরে চাপ দিও তো। আমি বললাম, ভদ্রলোকের তো বেরোবার কথা না, ঘুমোচ্ছেন নাকি? 3বার টেপার পরেও যখন ফল হলো না, তখন আমাদের বাধ্য হয়ে লবিতে গিয়ে হাউস টেলিফোনে 288 ডায়াল করতে হলো। ফোন বেজেই চলল, নো রিপ্লাই। ইতিমধ্যে লালমোহনবাবু রিসিপশনে গিয়েছিলেন জিজ্ঞেস করতে। তারা বলল, মিস্টার হিঙ্গরানী নিশ্চয়ই ঘরেই আছেন, কারণ তার চাবি এখানে নেই। এবার জটায়ুর মুখ দিয়ে তোড়ে ইংরেজি বেরোলো, ভাষা টেলিগ্রামের। বাট ইম্পর্টেন্ট সি হিঙ্গরানী, ভেরি ইম্পর্টেন্ট, নো ডুপ্লিকেট কি, নো ডুপ্লিকেট কি। কাজটা খুব খুশি মনেই করে দিল রিসিপশনের লোকেরা। চাবি হাতে বয়কে সঙ্গে নিয়ে আমরা লিফটের দোতলায় উঠে আবার হিঙ্গরানের ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। ইয়েল লক চাবি ঘোরাতেই খরাত করে খুলে গেল। বয় দরজা ঠেলে দিল। আমি বললাম, থ্যাংক ইউ। জটায়ু আমার আগেই ঘরে ঢুকে তৎক্ষণাৎ তড়াক করে পিছিয়ে আমারই সঙ্গে ধাক্কা খেলেন। তারপর অদ্ভুত স্বরে তার ঠোঁটের ফাঁক দিয়ে 3 টুকরো কথা বেরোলো, হিং হিং হিক
ততক্ষণে আমিও ভিতরে ঢুকে গেছি, আর দৃশ্য দেখে এক নিমেষে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। খাটের উপর চিত হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছেন মিস্টার হিঙ্গুরানি। তার পা দুটো অবশ্য নিচে নেমে মেঝের কার্পেটে গিয়ে ঠেকেছে। তার গালে যে লাল নীল সাদা আলো খেলা করছে, সেটার কারণ হচ্ছে মায়ের টেবিলের উপরে রাখা টিভি, যেটাতে হিন্দি ছবি চলছে, যদিও কোনো শব্দ নেই। ভদ্রলোকের বোতাম খোলা জ্যাকেটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সাদা শার্টের ওপর ভেজা লাল ছোপ। তার মাঝখানে মাথা উঁচিয়ে আছে একটা ছোড়ার হাতল। হিঙ্গরানীকে যে ডিটেকনিকের গোয়েন্দাই খুন করেছে তাতে কোনো সন্দেহ নেই, কারণ পুলিশের ডাক্তার নানা পরীক্ষা করে বলেছেন খুনটা হয়েছে 2:30 থেকে 3:30টার মধ্যে। গোয়েন্দা ভদ্রলোক আমাদের ঘর থেকে বেরিয়েছিলেন 2:45 নাগাদ, আর তিনি তো নিজেই বলেছিলেন সোজা যাবেন হিঙ্গরানীর ঘরে। এও বোঝা যাচ্ছে যে হিঙ্গরানী তিওয়ারির টাকা ফেরত দিতে রাজি হননি, তাই গোয়েন্দা তার কথা মতো অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। বেড সাইড টেবিলের উপর খুচরো 65 পয়সা ছাড়া এক কপর্দকও পাওয়া যায়নি হিঙ্গরানীর ঘরে। একটা সুটকেস ছাড়া আর কোনো মাল ঘরে ছিল না। টাকা নিশ্চয়ই একটা ব্রিফকেস জাতীয় ব্যাগে ছিল, তার কোনো চিহ্ন আর নেই। ফেলুদা পুলিশকে জানিয়েছে যে আততায়ী যদি টাকা নিয়ে থাকে তাহলে সে কলকাতায় গিয়ে টিএইচ সিন্ডিকেটের মিস্টার দেবকীনন্দন তিওয়ারির হাতে তুলে দেবে। এই খবরটা কলকাতার পুলিশকে জানানো দরকার। ফেলুদাকে হত্যাকারীর চেহারার বর্ণনা দিতে গিয়ে বলতে হলো যে লোকটার নাম তার জানা নেই, শুধু এটুকু বলতে পারি যে সে সম্ভবত কচ্ছ প্রদেশের লোক। মিস্টার রেড্ডি খবর পেয়েই চলে এসেছিলেন, আর এখন আমাদের ঘরেই বসেছিলেন। আমি ভেবেছিলাম তিনি ব্যাপারটা জেনে মূর্ছা যাবেন, তার বদলে দেখলাম নয়ন ছাড়াও কিভাবে শোটাকে জমানো যায় তিনি সেই কথা ভাবছেন। বোঝাই যায় ভদ্রলোকের তরফদারের ওপর একটা মায়া পড়ে গেছে। বললেন, শো বন্ধ না করে যদি আপনার হিপনোটিজমের আইটেমটা ডাবল করে দেওয়া যায়। আমি ম্যাড্রাসের লিডিং ফিল্ম স্টার্স, ডান্সার্স, সিঙ্গার্সকে ডাকবো ওপেনিং নাইটে। আপনি তাদের এক এক করে স্টেজে ডেকে বুদ্ধ বানিয়ে দিন। কেমন আইডিয়া? তরফদার মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, শুধু আপনার ওখানে খেলা দেখিয়ে তো আর আমার চলবে না। আমি জানি নয়নের খবর ছড়িয়ে গেছে। সব ম্যানেজার তো আর আপনার মতন নয় মিস্টার রেড্ডি, তাদের বেশিরভাগই কড়া ব্যবসাদার। নয়ন ছাড়া তারা আমাকে বুকিংই দেবে না। একসঙ্গে দুটো দুর্ঘটনা আমাকে শেষ করে দিয়েছে। ফেলুদা তরফদারকে জিজ্ঞেস করলো, হিঙ্গরানী কি তোমাকে অলরেডি কিছু পেমেন্ট করেছেন? কলকাতায় থাকতে কিছু দিয়েছিলেন, তাতে আমার যাতায়াতের খরচ হয়ে যায়। একটা বড় কিস্তি আগামীকাল দেবার কথা ছিল। উনি দিনক্ষণ দেখে এসব কাজ করতেন। আগামীকাল নাকি ভালো দিন ছিল। মিস্টার রেড্ডি কাহিল বললেন, তোমার অবস্থা আমি বুঝতে পারছি। এই মন নিয়ে তোমার পক্ষে শো করা অসম্ভব। শুধু আমি না মিস্টার রেড্ডি, আমার ম্যানেজার শঙ্কর এমন ভেঙে পড়েছে যে সে শয্যা নিয়েছে। তাকে ছাড়াও আমার চলে না। পুলিশ 8 ঘন্টা হলো চলে গেছে। তারা খুনের তদন্তই করবে। মাদ্রাজের বিভিন্ন হোটেল, লজ, ধর্মশালায় গিয়ে খোঁজ নিবে আমাদের বর্ণনার সঙ্গে মেলে এমন চেহারার কোনো লোক গত 2 দিনে সেখানে এসে উঠেছে কিনা। হিঙ্গরানীর ভাইপো মোহনকে টেলিফোন করা হয়েছিল। সে আগামীকাল এসে লাশ শনাক্ত করে সৎকারের ব্যবস্থা করবে। মৃতদেহ এখন মর্গে রয়েছে। পুলিশ এও জানিয়েছে যে ছোড়ার হাতলে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি। নয়নের ব্যাপারে ফেলুদা বলল যে সে নিজেই তদন্ত করবে, তাতে তরফদার সায় দিয়েছেন। রেড্ডি এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ফেলুদাকে বললেন, আমি কিন্তু আপনার উপরেই ভরসা করে আছি মিস্টার মিত্তির। 2 দিন যদি শো পোস্টপন করতে হয় তা আমি করব। এই 2 দিনের মধ্যে আপনি জ্যোতিষ্কমকে খুঁজে বের করে দিন প্লিজ। রেড্ডি যাবার মিনিট খানেকের মধ্যে তরফদারও উঠে পড়ে বললেন, 2 দিন দেখি, তার মধ্যে যদি নয়নকে না পাওয়া যায় তাহলে কলকাতায় ফিরে যাব। আপনি কি আরও কিছুদিন থাকবেন? অনির্দিষ্টকাল থাকা সম্ভব অবশ্য নয়, বলল ফেলুদা। তবে এইভাবে চোখে ধুলো দেওয়াটাও মেনে নেওয়া মুশকিল। দেখি। তরফদার বেরিয়ে যাবার পর ফেলুদা হাতের সিগারেটে একটা শেষ টান দিয়ে তার খুব চেনা গলায় একটা চেনা কথা মৃদু স্বরে 3 বার বলল, খটকা খটকা খটকা। এটা আবার কিসের খটকা? জটায়ু জিজ্ঞেস করলেন। হিঙ্গরানীকে বলা ছিল যে অচেনা লোক হলে সে যেন দরজা না খোলে। তাহলে ডিটেকনিক ঢুকলেন কি করে? তাকে কি হিঙ্গরানী আগে থেকেই চিনতেন? কিছুই আশ্চর্য নয়, বললেন জটায়ু। হিঙ্গরানী কত রকম ব্যাপারে আমাদের ধাপ্পা দিয়েছিল, ভেবে দেখুন। আমি ফেলুদাকে একটা কথা না বলে পারলাম না। তুমি কি শুধু হিঙ্গরানীর মার্ডারের কথাই ভাবছো ফেলুদা? আমার কিন্তু বারবার মনে হচ্ছে যে একটা বাজে লোক যদি খুন হয়েও থাকে তাতে যতটার ভাবনা হয় তার চেয়ে নয়নের মতো ছেলে চুরি হয়ে যাওয়াটা অনেক বেশি ভাবনার। তুমি হিঙ্গরানীকে ভুলে গিয়ে এখন শুধু নয়নের কথা ভাবো। দুটোই ভাবছিলে তো সে,
কিন্তু কেন জানি মনের মধ্যে দুটো জট পাকিয়ে যাচ্ছে। এ আবার কি হেঁয়ালি মশাই? লালমোহন বাবু বেশ বিরক্তভাবে বললেন। দুটো তো সেপারেট ঘটনা, জট পাকাতে দিচ্ছেন কেন? ফেলুদা জটায়ুর কথায় কান না দিয়ে বার দুই তিন মাথা নেড়ে বলল, নো সাইন অফ স্ট্রাগল, নো সাইন অফ স্ট্রাগল। সে তো শুনলুম, বললেন জটায়ু। পুলিশ তো তাই বলল। অথচ লোকটা যে ঘুমের মধ্যে খুন হয়েছে তা তো নয়। তা হবে কেন? জুতো মোজা পরে কেউ ঘুমোয় নাকি? তা অনেক মাতাল ঘুমোয় বই কি, কারণ তাদের হুঁশ থাকে না। কিন্তু এর ঘরে তো ড্রিঙ্কের কোনো চিহ্নও ছিল না। অবশ্য যদি বাইরে থেকে মদ খেয়ে এসে দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়ে থাকে। হুম, ওয়াই নট? টিভি খোলা ছিল, যদিও ভলিউম একেবারে নামানো ছিল। তাছাড়া অ্যাশট্রের খাঁজাতে একটা আধখানা সিগারেট পুরোটা ছাই হয়ে পড়েছিল, অর্থাৎ ভদ্রলোক টিভি দেখতে দেখতে সিগারেট খাচ্ছিলেন। সেই সময় দরজার বেলটা বাজে। হিঙ্গরানি টিভির ভলিউম পুরো নামিয়ে দিয়ে সিগারেটটা ছাইদানের কানার খাঁজে রেখে উঠে গিয়ে দরজা খোলেন। খোলার আগে কি জিজ্ঞেস করবেন না কে বেল টিপল? হ্যাঁ, কিন্তু চেনা গলা হলে তো আর দ্বিধার কোনো কারণ থাকে না। তাহলে ধরে নিন যে হিঙ্গরানির সঙ্গে এই গোয়েন্দার আলাপ ছিল এবং হিঙ্গরানি তাকে অসৎ লোক বলে জানতেন না। কিন্তু সেই লোক যখন ছুরি বার করবে তখন হিঙ্গরানি বাধা দেবেন না? স্ট্রাগল হবে না? আপাত দৃষ্টিতে তাই মনে হয়। কী ক্ষেত্রে সেটা সম্ভব সেটা আপনি ভেবে বের করবেন। যদি না পারেন তাহলে বুঝতে হবে আপনার পাঠকদের অভিযোগের যথেষ্ট কারণ আছে। কোথায় গেল আপনার আগের সেই জৌলুস, সেই ক্ষুরোধার? চুপ! লালমোহন বাবুকে ব্রেক কষতে হলো। ফেলুদা আমাদের দিক থেকে চোখ ঘুরিয়ে এনে এখন দেয়ালের দিকে চেয়ে, চোখের সুতীক্ষ্ণ দৃষ্টি, কপালে গভীর খাঁজ। আমি আর জটায়ু প্রায় 1 মিনিট কথা বন্ধ করে ফেলুদার এই নতুন চেহারাটা দেখলাম। তারপর আমাদের কানে এলো কতগুলো ফিসফিসিয়ে বলা, বুঝেছি। কিন্তু কেন? 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 10-12 সেকেন্ড নৈশব্দের পর লালমোহন বাবুর চাপা কণ্ঠস্বর শোনা গেল, আপনি কি একটু একা থাকতে চাইছেন? থ্যাংক ইউ মিস্টার গাঙ্গুলি। আধ ঘন্টা, আধ ঘন্টা একা থাকতে চাই। একা। আমরা দুজন উঠে পড়লাম। আমার মনে যে ইচ্ছাটা ছিল সেটা দেখলাম লালমোহন বাবুর ইচ্ছার সঙ্গে মিলে গেছে। সেটা হলো নিচে কফি শপে গিয়ে চা খাওয়া। আমরা কফি শপে গিয়ে একটা টেবিল দখল করে চায়ের অর্ডার দিলাম। সঙ্গে স্যান্ডউইচ হলে মন্দ হয় না, বললেন জটায়ু। শুধু চা বড় চট করে ফুরিয়ে যাবে। আধ ঘন্টা কাটাতে হবে তো। বেয়ারা দাঁড়িয়েছিল। চায়ের সঙ্গে 2 প্লেট চিকেন স্যান্ডউইচ যোগ করে দিলাম। আসার আগে আজ পেয়েছি যে ফেলুদা আলোর সন্ধান পেয়েছে। সেটা কম কি বেশি জানি না, কিন্তু বুঝতে পারছি যে শিরদাঁড়া দিয়ে ঘন ঘন শিহরণ বয়ে যাচ্ছে। হাতে সময় আছে, তাই লালমোহন বাবু তাঁর সবে মাথায় আসা উপন্যাসের আইডিয়াটা শোনালেন। যথারীতি গল্পের নাম আগেই ঠিক করা হয়ে গেছে, মাঞ্চুরিয়ায় রোমাঞ্চ। বললেন, চায়না সম্বন্ধে একটু পড়ে নিতে হবে। অবশ্যই আমার এ গল্পে আজকের চায়নার চেহারা পাওয়া যাবে না। এ হবে ম্যান্ডারিনদের আমলের চায়না। খাওয়া শেষ, লালমোহনবাবুর গল্প শেষ। তাও দেখি 10 মিনিট সময় রয়েছে। কফি শপ থেকে লবিতে বেরিয়ে এসে জটায়ু বললেন, কি করা যায় বলো তো? আমি বললাম, আমার ইচ্ছে করছে একবার বুক শপটাতে গিয়ে ঢু মারি। ওটা তো এখন আমাদের কাছে একটা হিস্টোরিক জায়গা। নয়ন তো ওখান থেকেই অদৃশ্য হয়েছে। গুড আইডিয়া। আর বলা তো যায় না, হয়তো গিয়ে দেখব আমার বই ডিসপ্লে করা হয়েছে। ইডলি দোসার দেশে আপনার বই থাকবে না লালমোহন বাবু? দেখি না খোঁজ করে। দোকানের ভদ্রমহিলার বয়স বেশি না, আর দেখতেও সুশ্রী। জটায়ু এক্সকিউজ মি বলে ভদ্রমহিলার দিকে এগিয়ে গেলেন। ইয়েস স্যার। ডু ইউ হ্যাভ ক্রাইম নভেলস ফর কি বলে কিশোরস? কিশোরস? ভদ্রমহিলার ভুরু কুঁচকে গেছে। ফর ইয়াং পিপল, বললাম আমি। ইন হোয়াট ল্যাঙ্গুয়েজ? বাংলি। আই মিন বেঙ্গলি। নো স্যার, নো বেঙ্গলি বুকস। সরি, বাট উই হ্যাভ লটস অফ চিলড্রেন্স বুক ইন ইংলিশ। জানি, আই নো। তারপর একটু হেসে ফার্স্ট গিয়ারে দিয়ে আরম্ভ করলেন, টুডে মানে দিস আফটারনুন এ ফ্রেন্ড নু। বুঝলাম সেকেন্ড গিয়ারে গাড়ি আটকে গেছে। আমাকেই বলে দিতে হলো যে আজই বিকেলে আমার এক বন্ধু এই দোকান থেকে দুটো ইংরেজি চিলড্রেন্স বুক কিনে নিয়ে গেছে। দিস আফটারনুন? ইয়েস, বললেন জটায়ু। নো? নো স্যার, নো। ভদ্রমহিলা বললেন, গত 4 দিনের মধ্যে কোনো ছোটদের বই তিনি বিক্রি করেননি। আমরা মুখ চাওয়াচাওয়ি করলাম। আমার বুকে ধুকপুকুনি। ধরা গলায় বললাম, 10 মিনিট হয়ে গেছে লালমোহন বাবু। ভদ্রমহিলাকে একটা থ্যাংক ইউ জানিয়ে আমরা প্রায় দৌড়ে গিয়ে লিফটে উঠলাম। বোতাম টিপে
খসখসে গলায় জটায়ু বললেন, এ যে বিচিত্র সংবাদ। আমি কোনো উত্তর দিলাম না, কারণ আমার কথা বলতে ইচ্ছা করছিল না। চাবি ঘুরিয়ে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে দুজনেই একসঙ্গে কথা বলে ফেললাম। ও মশাই, ফেলুদা। ওয়ান অ্যাট আ টাইম, ফেলুদার গলায় ধমকের সুর। আমি বললাম, আমি বলছি। শঙ্করবাবু বইয়ের দোকানে যাননি। টাটকা কিছু থাকে তো বল, এটা বাসি খবর। আপনি জানেন, আমি সময়ের অপব্যবহার করি না লালমোহনবাবু। বইয়ের দোকানে প্রায় 20 মিনিট আগেই হয়ে এসেছি। মিস স্বামীনাথনের সঙ্গে কথা বলেছি। খবরটা আপনাদের দিতে গিয়ে দেখলাম আপনারা গোগ্রাসে স্যান্ডউইচ গিলছেন, তাই চলে এলাম। কিন্তু তাহলে আমার অসমাপ্ত প্রশ্ন। তরফদার আসছে, এক্ষুনি ফোন করেছিল। বেশ উত্তেজিত বলে মনে হলো। দেখি কি বলে। দরজায় ঘণ্টা। তরফদার, মুখ চুন। আমায় বাঁচান ফেলুবাবু, হাহাকার করে উঠলেন ভদ্রলোক। কি হলো? শঙ্কর, ওর ঘরে গেছিলাম। বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। আমার বিপদের কি আর শেষ নেই? ফেলুদার কাছ থেকে এই প্রশ্নের একটা অদ্ভুত উত্তর এলো। না সুনীল তরফদার, এই সবে শুরু। মানে? চেরা গলায় বলে উঠলেন তরফদার। মানে অত্যন্ত সহজ সুনীল। তুমি এখনও নিরপরাধের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছ। এই পোশাক তোমাকে মানায় না সুনীল। তুমি যে ঘোর অপরাধী। মিস্টার মিত্তির, আমাকে এই ধরনের কথা বলার কোনো অধিকার নেই আপনার। কি বলছো সুনীল? গোয়েন্দা অপরাধীকে ধরে ফেললে তার উপর দোষারোপ করবে না? তুমি এই যে এলে আমার ঘরে, এখান থেকে সোজা চলে যাবে পুলিশের হাতে। তারা 5 মিনিটের মধ্যেই এসে পড়বে। আমার অপরাধ কি সেটা জানতে পারি? নিশ্চয়ই। 1, তুমি হত্যাকারী। 2, তুমি চোর। সে কথাই আমি পুলিশকে বোঝাবো। আপনি পাগল হয়ে গেছেন। আপনি প্রলাপ বকছেন। মোটেই না। হিঙ্গরানী চেনা লোক ছাড়া আর কারোর জন্য দরজা খুলবেন না, এটা তিনি নিজেই বলেছিলেন। যাকে আমরা এতক্ষণ খুনি বলে ভাবছিলাম, অর্থাৎ কচ্ছদেশীয় সেই গোয়েন্দা, তাকে হিঙ্গরানী চিনতেন না। সেই কারণেই গোয়েন্দা হিঙ্গরানীর ছবি সঙ্গে এনেছিলেন, যাতে তিনি শিওর হতে পারেন যে ঠিক লোকের সঙ্গেই তিনি দেখা করেছেন। অতএব তার জন্য দরজা খুলে দেওয়া হিঙ্গরানীর পক্ষে সম্ভব নয়। কিন্তু তোমায় তিনি চিনতেন ভালো করেই, তাই তুমি নিজের পরিচয় দিলে তার পক্ষে দরজা খুলে দেওয়া স্বাভাবিক। আপনি একটা কথা ভুলে যাচ্ছেন ফেলুবাবু। পুলিশ পরিষ্কার বলেছেন হিঙ্গরানী তার আততায়ীকে বাধা দেবার কোনো চেষ্টা করেননি। দেয়ার ওয়াজ নো সাইন অফ এ স্ট্রাগল। আমি যদি ছুরি বার করে তার দিকে এগিয়ে যেতাম, তিনি কি বাধা দেবার চেষ্টা করতেন না? একটা বিশেষ ক্ষেত্রে কখনোই করতেন না। কি সেই বিশেষ ক্ষেত্র? সেটা তোমারই ক্ষেত্র তরফদার, সম্মোহন। হিঙ্গরানীকে হিপনোটাইজ করে খুন করলে তিনি বাধা দেবেন কি করে? আপনার পাগলামি এখনও যায়নি ফেলুবাবু। হিঙ্গরানী আমার অন্নদাতা। তার ব্যাংকিংয়ের উপর আমার সমস্ত ভবিষ্যৎ নির্ভর করছিল। আমি কি এমনই মূর্খ যে একেই আমি খুন করে ফেলব? যার শিল, যার নোড়া, তারই ভাঙে দাঁতের গোড়া। আপনি হাসালেন মিস্টার মিত্তির, আপনি হাসালেন। এই বেলা হেসে নাও চমকদার তরফদার। এরপরে আর সেই অবস্থা থাকবে না। আপনি কি ইঙ্গিত করছেন যে আমার প্রধান অবলম্বন নয়ন চলে গিয়ে আমি কাণ্ডজ্ঞান হারিয়ে খুন করেছি? না, কারণ তোমার জবানিতেই জানা যায় যে নয়ন সন্ধ্যাবেলা নিখোঁজ হয়, আর হিঙ্গরানীর মৃত্যুর সময় দুপুর 2:30 থেকে 3:30টার মধ্যে। আপনি এখনও উল্টোপাল্টা বলছেন মিস্টার মিত্তির। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। আমার মাথায় জল ঢালো তরফদার, দেখবে তা বরফ হয়ে গেছে। এবার একটা খবর তোমায় দেই। আমি কিছুক্ষণ আগে নিচে বইয়ের দোকানটায় গিয়েছিলাম। যিনি দোকানে বসেন সেই মহিলার সঙ্গে আমার কথা হয়। তিনি বলেন গত 4 দিনের মধ্যে তার বইয়ের দোকান থেকে কোনো ছোটদের বই বিক্রি হয়নি এবং কোনো খদ্দেরের সঙ্গে কোনো ছোট ছেলে আসেনি। শি শি মাস্ট বি লাইং। নো সুনীল তরফদার, নট শি। মিথ্যাবাদী হচ্ছ তুমি এবং তোমার ম্যানেজার শঙ্কর হুবলিকার। শঙ্করের মাথায় পোর্সেলিনের ছাইদান দিয়ে বাড়ি মেরেছি বলে হয়তো তার মধ্যে কিছুটা চেতনার সঞ্চার হবে, কিন্তু তোমার ঠেঁটামো দেখছি কিছুতেই যাচ্ছে না। শঙ্করকে আপনিই বেহুশ করেছেন? ইয়েস সুনীল তরফদার। কেন? কারণ সে খুনের কারণ গোপন রাখতে সাহায্য করছিল। দরজার বেল বেজে উঠল। তোপসে, মিস্টার রামচন্দ্রনকে ডেকে ভেতরে নিয়ে আয়। দরজা খুলতে রামচন্দ্রন ঢুকে এসে ফেলুদার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিলেন। ফেলুদা কিছু বলার আগেই তরফদার রামচন্দ্রনের দিকে ফিরে চেঁচিয়ে উঠলেন, এই ব্যক্তি বলছেন আমি খুন করেছি, কিন্তু কোনো কারণ বা মোটিভ দেখাতে পারছেন না। ফেলুদার সঙ্গে সঙ্গে বলল, শুধু খুন নয় তরফদার, ভুলো না, ডাকাতিও বটে। হিঙ্গরানীর প্রতিটি কপর্দক এখন তোমার হাতে। 5 লাখের উপরে।
যেটা দিয়ে তুমি নিজের পৃষ্ঠপোষকতা নিজেই করবে মতলব করছিলে। ফেলুদা এবার আমার দিকে ফিরল। তোপসে, বাথরুমের ভেতরে যে রয়েছে তাকে বার করে আনতো। আমি বাথরুমের দরজা খুলে অবাক হয়ে চেয়ে দেখি নয়ন দাঁড়িয়ে আছে। এবার সে বেরিয়ে ফেলুদার দিকে এগিয়ে এলো। শঙ্কর একে তার বাথরুমের মধ্যে বন্ধ করে রেখেছিল। আসল ঘটনাটা আমার চোখের সামনে ফুটে উঠতে আমি শঙ্করের ঘরে যাই এবং তাকে অজ্ঞান করে নয়নকে নিয়ে আসি। নয়নের মুখ থেকেই শোনো তোমরা ভবিষ্যৎ সম্পর্কে, সন্ত্রাস এবং তোমার খুন ও চুরির রাস্তা নেবার কারণ। তরফদারের দিকে চেয়ে দেখলাম তার সর্বাঙ্গে কাঁপুনি ধরেছে। নয়ন, বলল ফেলুদা, তরফদার মশাইকে বছর জেল খাটতে হবে বলো তো? তা তো জানি না। জানো না? না। কেন নয়ন, কেন জানো না? আমি তো চোখের সামনে আর নম্বর দেখছি না। দেখছো না? না। তোমাকে তো বললাম সব নম্বর পালিয়ে গেছে।